পার্থদের জামিন নিয়ে দুই বিচারপতির ভিন্ন মতের পর তৃতীয় বেঞ্চে শেষ হল শুনানি, রায়দান স্থগিত। ইউক্রেনে রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ, স্কুটার বিস্ফোরণে নিহত এবার সেই রুশ সেনাকর্তাই। সহযোগিতা করেনি কেন্দ্র, বুধবার দুপুরে রেল অবরোধ কর্মসূচি পঞ্জাবের আন্দোলনরত কৃষকদের। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৯ জন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা পার্থসহ ৫ জনের জামিনের বিষয়ে একমত হতে পারেননি। মামলাটি যায় তৃতীয় বেঞ্চে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় সহ ৫ জনের জামিনের মামলায় কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে শুনানি শেষ হল। রায়দান আপাতত স্থগিত রাখলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই ৫ জনের জামিনের বিষয়ে একমত হতে পারেনি, তাই বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে মামলাটি পাঠানো হয়েছিল। শীঘ্রই এই মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে। নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থসহ ৯ জন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ গত ২০ নভেম্বর এই মামলার রায় দেয়। বিচারপতি বন্দ্যোপাধ্যায় ৯ জনেরই জামিন মঞ্জুর করেন, কিন্তু বিচারপতি সিংহ রায় তার সঙ্গে একমত হতে পারেননি। তিনি কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডলের জামিন মঞ্জুর করলেও পার্থ, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিংহের জামিনে না করে দেন। ফলে এই ৫ জনের জামিন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ডিভিশন বেঞ্চের কোনো মামলায় বিচারপতিরা একমত হতে না পারলে মামলাটি কোন বেঞ্চে যাবে তা স্থির করেন প্রধান বিচারপতি। তিনি তৃতীয় কোনো বেঞ্চে মামলাটি ফয়সালার জন্য পাঠান। এক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম মামলাটি নিষ্পত্তির জন্য পাঠিয়েছিলেন বিচারপতি চক্রবর্তীর একক বেঞ্চে। সেখানে মঙ্গলবার মামলার শুনানি শেষ হয়েছে। বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে সিবিআইয়ের পক্ষে মামলাটি সওয়াল করেন আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি জানান, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এখনও চলছে, কিন্তু এই ৫ জনের ক্ষেত্রে তদন্ত আপাতত শেষ হয়েছে। তাদের প্রভাবশালী বলে উল্লেখ করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার বক্তব্য, পার্থসহ ওই ৫ জন এখনও এতটাই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করা যাচ্ছে না, রাজ্য সরকারের প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাচ্ছে না। বিচারপতি চক্রবর্তী জানতে চান, প্রায় ২.৫ বছর জেলবন্দি থাকার পরেও কেন অভিযুক্তদের হেফাজতে প্রয়োজন সিবিআইয়ের? প্রভাবশালী তকমার বিষয়টিকে এক্ষেত্রে খুব একটা গুরুত্ব দিতে চায়নি আদালত। বিচারপতি জানিয়েছেন, ট্রায়ালের সঙ্গে জামিনের কোনো সম্পর্ক নেই। উল্লেখ্য, পার্থদের জামিনের বিরোধিতা করার ক্ষেত্রে বিচারপতি সিংহ রায়ের মোট ৪টি পর্যবেক্ষণ ছিল। প্রথমত, এই সংক্রান্ত মামলার তথ্য দেখে বিচারপতির মনে হয়েছে রাজ্য সরকারের একাংশ অভিযুক্তদের পরোক্ষভাবে বাঁচাতে চাইছে। এই পরিস্থিতিতে তারা জামিন পেয়ে গেলে বিষয়টি দুর্ভাগ্যের হবে। দ্বিতীয়ত, বিচারপতি সিংহ রায় জানিয়েছেন, নিয়োগ মামলায় কেউ তাকে এমন কোনো তথ্য দেখাতে পারেননি যাতে মনে হয় সিবিআই ট্রায়াল শুরু করতে অযথা দেরি করছে। ফলে কেন্দ্রীয় সংস্থার দেরির কারণে প্রার্থীরা জেলে, তা মনে করছেন না বিচারপতি। তৃতীয়ত, বিচারপতির পর্যবেক্ষণ, সমগ্র নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড এই ৫ জন, তাদের দ্বারাই দুর্নীতি সংঘটিত হয়েছে। সাধারণ অভিযুক্তদের সঙ্গে পার্থদের তুলনা করলে চলবে না, জানিয়েছেন তিনি। চতুর্থত, পার্থসহ যে ৫ জনকে জামিন দেওয়া হয়নি তারা এখনও প্রভাবশালী, তারা জামিন পেলে নিয়োগ মামলার তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে, মনে করেছেন বিচারপতি সিংহ রায়। আদালতে এই বিষয়গুলিরও উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে তারা। এবার স্কুটার বোমা ফেটে মৃত্যু হল রুশ সেনার রাসায়নিক অস্ত্র বিভাগের প্রধানের। মস্কোয় বিস্ফোরণে মৃত্যু হল রুশ সেনার রাসায়নিক অস্ত্র বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভের। মস্কোর একটি আবাসনের বাইরে স্কুটারের মধ্যে বোমা লুকিয়ে রাখা ছিল। সেই বোমা ফেটে মৃত্যু হয় রুশ সেনা জেনারেলের। মঙ্গলবার সকালের ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ইগরের সহকারীরও। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের সেনার উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে কিরিলভের উপর। তবে কারা স্কুটারে বোমা রেখে দিয়েছিলেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। স্কুটার বোমা বিস্ফোরণের তদন্ত শুরু করেছে রাশিয়া। যেভাবে স্কুটার বোমা ফেটে কিরিলভের মৃত্যু হয়েছে তাতে এটি একটি পরিকল্পিত হামলা বলেই প্রাথমিকভাবে মনে করছে রাশিয়া। সেনা জেনারেলকে হত্যার পরিকল্পনা করেই স্কুটারে বোমা লুকিয়ে রাখা ছিল বলে সন্দেহ ক্রেমলিনের। গত ৩ বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই ৩ বছরে এমন বড় মাপের কোনো সেনা আধিকারিক খুন হননি। আপাতত ২ আধিকারিককে খুনের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছে রাশিয়ার তদন্তকারী সংস্থা। তবে রাশিয়ার সংবাদ মাধ্যমগুলিকে সে দেশের তদন্তকারী সংস্থার সূত্র জানিয়েছে, পরে এটির সঙ্গে জঙ্গি হামলার মামলাও যুক্ত করা হতে পারে। এই বিস্ফোরণের বিষয়ে ইউক্রেনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাচক্রে, মস্কোয় এই স্কুটার বোমা বিস্ফোরণের একদিন আগে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ গ্রেফতারি পরোয়ানা জারি করে কিরিলভের বিরুদ্ধে। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ এর অভিযোগ তোলা হয়েছে। শুধু কিরিলভই নন, রাশিয়ার বহু সামরিক কর্তা এবং সরকারি আধিকারিকের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এর অভিযোগ তুলেছে ইউক্রেন। তবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ায় কোনো গুপ্তহত্যা বা সামরিক ঘাঁটিতে হামলার বিষয়ে তেমন কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে একাধিকবার অভিযোগ উঠেছে।
তবে সেই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। আমেরিকাও অতীতে দাবি করেছে, যুদ্ধক্ষেত্রে ক্লোরোপিক্রিন নামে একটি রাসায়নিক ব্যবহার করেছে রুশ বাহিনী, যা প্রতিপক্ষের সেনার শ্বাসরোধ করে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। সেই অভিযোগও অস্বীকার করেছে ক্রেমলিন। পরপর 3 বার দিল্লি চলো অভিযান ব্যর্থ হওয়ার পর এবার অন্য পথে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকেরা। কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতেই এবার নতুন কর্মসূচি। পুলিশি বাধায় দিল্লি চলো অভিযান স্থগিত হওয়ার পর এবার রেল অবরোধের সিদ্ধান্ত পঞ্জাবের কৃষকদের। মঙ্গলবার কৃষক নেতা সরওয়ান সিংহ পন্ধের এই নয়া কর্মসূচির কথা ঘোষণা করেছেন। বুধবার দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত পঞ্জাবের সমস্ত কৃষককে স্বতঃস্ফূর্তভাবে অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশের সঙ্গে সংঘর্ষে পূর্বের প্রচেষ্টাগুলি ব্যর্থ হওয়ার পর গত শনিবার তৃতীয়বারের জন্য শম্ভু সীমান্ত থেকে দিল্লির উদ্দেশ্যে মিছিল শুরু করেছিলেন কৃষকেরা। পরিস্থিতি সামাল দিতে তৈরি ছিল প্রশাসনও। অম্বালার বিস্তীর্ণ অংশে ভোর থেকেই বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা। এলাকায় 163 ধারা জারি হয়। বেলা বাড়তে শম্ভু সীমানার অদূরে কৃষকদের মিছিল আটকে দেয় পুলিশ। কৃষকেরা ব্যারিকেড টপকে এগোতে গেলে তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের। ছোড়া হয় জলকামান, কাঁদানে গ্যাস, সংঘর্ষে আহত হন 17 জন কৃষক। তাই পর 3 বার দিল্লি চলো অভিযান ব্যর্থ হওয়ার পর এবার অন্য পথে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকেরা। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, এমএসপি, কৃষি ঋণ মকুব, পেনশনের ব্যবস্থা এবং বিদ্যুতের বিল না বাড়ানোর মতো বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের আন্দোলন চলছে। গত 13 ফেব্রুয়ারি থেকে দিল্লি সংলগ্ন পাঞ্জাব এবং হরিয়ানার শম্ভু এবং খানৌরি সীমানায় অবস্থানে বসে রয়েছেন কৃষকেরা। 26শে নভেম্বর কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়াল আমরণ অনশন শুরু করার পর আন্দোলন নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। পন্ধে জানিয়েছেন, ডাল্লেওয়ালের শারীরিক অবস্থা সংকটজনক, কিন্তু কেন্দ্র সহযোগিতা করছে না। অভিযোগ এমনটাই, তাই কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করতেই এবার নতুন কর্মসূচি।